এই আরেকটা জিনিস আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আমরা বিএনপির প্রসঙ্গটা টেনে আনছি, ওই প্রসঙ্গ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমানে তিনি লন্ডনে আছেন। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি কি বাংলাদেশে এসে, এখন তো তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন, যদিও সরকার পক্ষ থেকে তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান কোনো আইন কি আছে যে তিনি বাংলাদেশে ফিরে এসে আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? সেই রকম আইনি কি? না, সেরকম কোনো আইন নেই। আসামি তিনি পুনরায় নির্বাচনে আসতে পারবেন না, এটাই? না, তিনি নির্বাচনে পুনরায় আসতে পারবেন না, যেটা বলা আছে। এটা কিন্তু কনস্টিটিউশন প্রভিশন, এটা নির্বাচন কমিশন আইনেও আছে, আমাদের কনস্টিটিউশনেও আছে, যে নৈতিক স্খলনের কারণে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে মোর দেন 2 years, তাহলে তিনি নেক্সট 5 year পরবর্তী ওই দণ্ড শেষ হওয়ার পরবর্তী 5 বছর তিনি নির্বাচনে অযোগ্য থাকবেন। সেম জিনিসটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে? তিনিও তো দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, যদিও তিনি পলাতক না। হ্যাঁ, হতে পারে, যদি আনলেস দিস হোল থিং ইজ স্কোয়াশড। কিন্তু স্কোয়াশ হলেও কথা থাকবে যে উনি দুর্নীতির দায়ে উনি নির্বাচনে কি বলে জেলে ছিলেন, এবং সেটা স্কোয়াশ করা হয়নি কারণে তিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না। তারপর স্কোয়াশ করা মানে হোল থিং হ্যাজ টু বি উইথড্রন। আগামী উনি যদি আজকে তার যদি সাজা মওকুফ হয়ে দিয়ে থাকে বাকিটুকু, তাহলে কিন্তু আইন অনুযায়ী উনি নির্বাচন করতে পারছেন না। 5 years has to be lapsed। 5 বছর যদি ল্যাপস না করে, তার মানে 1 term of election যদি ল্যাপস না করে, তাহলে কেউই সে নির্বাচনে দাঁড়াতে পারছে না। এটা নির্বাচন কমিশনের আইন শুধু নয়, দিস ইজ গিভেন ইন দি কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানে আছে। এটা অপব্যবহার বলেন বা সঠিক প্রয়োগ বলেন, যাই বলেন, সেটা আপনি কোর্টের থেকে যেটা হচ্ছে সেটাই হচ্ছে। ইভেন আপনি মানে বাংলাদেশে তো অনেক লিনিয়েন্ট, ভারতে এখন ইদানিং সুপ্রিম কোর্ট বলেছে ইভেন লোয়ার কোর্টে যদি কেউ চার্জশিটে দণ্ডিত হয়, তাহলে তিনি সংসদ পদে থাকলেও সংসদে থাকতে পারবেন। আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনাদের মনে আছে যে ইন্দিরা গান্ধীকে ডিবার করা হয়েছিল 6 বছরের জন্য নির্বাচনে। মানে উনি চার্জ কি ছিল? উনি জনসভায় সরকারি মাইক এবং সরকারি লোককে ব্যবহার করেছিলেন। তার প্রতিপক্ষ মামলা করেছিল লখনৌ হাইকোর্টে। এটা একটা বড় ধরনের, যেটার কারণে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন শুধু এই কারণে। এবং এটা স্বর্গীয় প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট লিখে গেছেন যে কেন ইনস্টেড অফ গেটিং ইনটু দ্য কোর্ট, ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো একটি মাত্র কারণ, তাকে ডিবার করা হয়েছিল ইলেকশন থেকে ফর নেক্সট 6 years। সেটাকে স্কোয়াশ করার জন্য তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এমার্জেন্সির পরে তিনি নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে কংগ্রেস যেভাবে হেরেছিল, দ্যাট ওয়াজ এ রেকর্ড। সো আমাদের কনস্টিটিউশন এবং নির্বাচনী আইন মোটামুটি একই রকম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। খুব কুইকলি কিছু দর্শকদের কোয়েশন আপনাকে করব, একটু সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান কখন হয়? এখন একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান তখনই হয় যখন ধরুন একেবারে পুরো রাষ্ট্রটি অব্যবস্থাপনা চলে যায়, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, কালচারালি এবং আপনার সোশ্যালি। তার আগে আপনি যে কোনো অভ্যুত্থানকে আমরা গণ অভ্যুত্থান বলতে পারি না। হ্যাঁ, আমরা যে কোনো একদল যদি লোক বের হয়ে থাকে সেটাকে আমরা বলবো না গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান হওয়ার যেই সমস্ত কন্ডিশন হচ্ছে যে ইকোনমিক্যালি the country has to
মানে দেশের অবস্থা খারাপ হইতে হবে, আপনার সোশ্যালি খারাপ অবস্থা হইতে হবে, পলিটিক্যালি খারাপ অবস্থা হইতে হবে। একটা কারণে গণ অভ্যুত্থান হয় না, একটা কারণে কখনো গণ অভ্যুত্থান হয় না। আন্দোলন হতে পারে, গণ আন্দোলন হতে পারে, কিন্তু গণ অভ্যুত্থান বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমরা ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের ওরকম হবে না, বা অন্য কোনো রেভলিউশন টাইপের ওরকম হবে না, বা 1969-এর মতো যে 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 পরিপথ যে অবস্থা ছিল ইন্ডিয়ান ইস্ট পাকিস্তানে, সেরকম হবে না। কাজেই বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের কথা কিন্তু আমরা বলি অবশ্য, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ ইকোনমিক্যালি টুডে ওয়ের ইট ইজ স্ট্যান্ডিং, তার ইকোনমিক স্ট্রেংথ দেখেন, তার আপনার অল আদার সোশ্যাল ইন্ডিকেটরস গুলো দেখেন, সে সমস্ত জায়গায় ভেরি স্ট্রং। আপনি যদি আপনি হতো যদি আপনি সেই মঙ্গার উপরে থাকতো, যেটা শুধু এই সরকারের কথা এই জন্য আমি বলছি না, ধারাবাহিকভাবে বাংলাদেশের জনগণ দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, যেখানে হোল ওয়ার্ল্ড রেকগনাইজ করছে যে বাংলাদেশের একটা স্পেকটেকুলার রাইজ হয়েছে। এবং অনেক জায়গায় ভারত, পাকিস্তান তো বাদ দিলাম, এই উপমহাদেশে এগিয়ে আছে সবকিছুতে। সেই জায়গায় এই ধরনের আমরা কোনো কিছু যেটা হতে পারে সেটা হচ্ছে গণ অসন্তোষ হতে পারে, পলিটিক্যাল কারণে পলিটিক্যাল অসন্তোষ থাকতে পারে, বাট ওটার জন্য তো লিডারশিপের প্রয়োজন হবে। সেই ধরনের লিডারশিপ তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট। আপনি সে ধরনের লিডারশিপ আছে বলে তো আমি মনে করি না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সব পার্টিগুলো অত্যন্ত দুর্বল, এদের কোনো এখন বলতে গেলে সমর্থনই নাই, জনগণের কাছে যেতেই পারে না। আপনাকে ইন্টারাপ্ট করছি যেহেতু আমাদের হাতে সময় কম, কুইকলি কয়েকটা দর্শকের কোয়েশন। বর্তমানে যেভাবে বাংলাদেশে ধরপাকড় চলছে, আপনি হয়তো দেখেছেন যে হেফাজতের একটা আন্দোলন, বর্তমানে বাংলাদেশে লকডাউন চলছে, এমতো অবস্থা এই যে ধরপাকড় গণহারে চলছে, এগুলোর আইনি ভিত্তি কি? ধরপাকড় চলছে বিকজ দ্য গভর্নমেন্ট থট যে হেফাজতে ইসলাম বলে একটা পলিটিক্যাল পার্টি না। হেফাজতে ইসলাম একটা পলিটিক্যাল পার্টি নয়, মানে এটা আমি যদি বলি যে ধর্মীয় একটি সোশ্যাল সংগঠন, এবং তারা যা করেছিল সেই জন্য ধরপাকড় করা হচ্ছে। এবং গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল সব জায়গাতে। সরকার যদি বলে থাকে যে এরা এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করেছে, নাশকতামূলক কাজ হয়েছে, তারা করেছে সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে ডিবেট অনেক থাকতে পারে যে আমরা করিনি ওরা করেছে। বাট কাজেই গভর্নমেন্ট কতগুলো প্লি তো ডেফিনেটলি আছে যেগুলো ধরপাকড় করছে, যদিও এই ধরপাকড় করাটি আমি মনে করি যে তদন্ত সাপেক্ষে